শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন। উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে এটা আরও বাড়বে, এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা, তার পরাজিত যে অ্যাটিটিউড, সেটা যদি সরে গিয়ে থাকে, তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন। এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই, আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই নারীর মুখ বন্ধ করা। এটা করতে পারতে হবে অ্যাট এনি কস্ট। কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। উনি গত ২৪ ঘন্টার মধ্যে অন্তত দুবার কথা বলেছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেজে। একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এর আগেও একবার তিনি বলেছেন। আরেকটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয়। বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম, যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন, সেটার শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন। হ্যাঁ, কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে আরও কয়েকটা ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত, মানে ডক্টর ইউনুস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। এই ক্ষেত্রে ডক্টর ইউনুসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন, মেটিকুলাসলি ডিজাইনড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট। উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মেটিকুলাসলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন। আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি, আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করত, আমাদের কি খারাপ লাগতো? আমার একটা স্মৃতি মনে পড়লো। টকশো করি তখন, আওয়ামী লীগের লোকজনের সাথে, এখনও করি, কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো। এই ২০২২-২৩ সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে, তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ষড়যন্ত্রের কথাটা খুব বলতেন। প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের আলাপ দেয়, বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে, আমি বহুবার বলেছি আওয়ামী লীগ আসলে একটা মাফিয়া রেজিম, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্টের টুল ব্যবহার করতো। তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা, ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে, সেটা বলার চেষ্টা করতো। তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম, আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন, আপনাদেরকে যদি ষড়যন্ত্র করেও ক্ষমতা থেকে সরানো যায়, কেউ সরায়, আমি তার সাথে আছি। আমি এভাবে যদি জিজ্ঞেস করি, শেখ হাসিনা একটা অভাবনীয়, অসামান্য, অসাধারণ, এই ভূমিতে কখনো এই রকম গণ অভ্যুত্থান হয়নি, সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক, একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো, এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না? করত। সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন, মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি। তাদেরকে নিশ্চয়ই বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব বুদ্ধি টুদ্ধি দিচ্ছে, তিনি সহ বসে, তাদের কী কে জানি আছে। এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন একসময় ৭১ টিভিতে বসে বসে আলাপ করতো, তারা এখন সব মাঠে নেমেছে নিজেদের ইউটিউব চ্যানেল খুলে, দেখলাম একই ধরনের আলাপ টালাপ করছেন। তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে এটাকে চক্রান্ত বলার। মাই গড, এত স্টুপিড তারা, মানে পরাজয় তাদেরকে এতটাই ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না সম্ভবত। চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক, যেভাবেই হোক, জাস্ট শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল, অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয়। আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো। বরাবরের মতো, কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছে আওয়ামী লীগ, সকল কিছু উন্নয়নে ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেন। কয়েকটা কথা তার মুখস্থ আছে, মাথা পিছু আয় কোথায় কি হয়েছে, কোথায় কি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব আলাপ, এসবের মধ্যে কি চুরি কি বাটপারি হতো এগুলো আমরা জানি, সেগুলো খণ্ডাতে যাচ্ছি না। এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ? আমরা দেশকে উন্নত করতে চেয়েছি, আমি দেশকে ঘুমাই, উনি নাকি ঘুমান নাই, জেগেছিলেন, এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ, উনি অপরাধ করেন। এই জন্য আমরা প্রায় বলি, কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকারে ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই। যিনি অপরাধী করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে। র্যাদার তার ভাষ্য মতে, আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব, তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি। শুধু তাই না, তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, সেটা বলেছেন। তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে। অজ্ঞাতনামা আসামির কথা বলছেন, বহু জায়গায় ঘটনা ঘটেছে, এটা তো সত্য। এই যে 4 অগস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি, যখন আওয়ামী লীগ নেমেছে, হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। সো মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে, কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে, কারণ অনেকেই তদন্তে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না। এমনকি আওয়ামী লীগের লোকও মিথ্যা হয়রানির শিকার হোক চাই না। আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই, সত্যিই চাই, আমি অন্তত চাই। আগে একটা কথা বলেছিলাম, আবার একটু যোগ করতে চাই। তিনি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন, মানে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন। এই আলাপে আজকে ঢুকছি না, একদিন কথা বলবো। এলডিসি গ্র্যাজুয়েশন ফুটানি দেখানোর জন্য এলডিসি গ্র্যাজুয়েশন করে আমরা আসলে আমাদের ক্ষতি করেছি, বড় ক্ষতি করেছি, সেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো। কিন্তু যে কথাটা বলছিলাম, তার বাবা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন, তারপর তিনি এসে এলডিসি, মাঝখানে কেউ কিছু করেনি। মানে আমাদেরকে এত স্টুপিড মনে করেন। আমি আগেও একদিন বলেছি, অনেকে হয়তো শোনেননি, তাই আজকে একটু যোগ করি। সেটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থাটাই হচ্ছে এলডিসি। স্বল্পোন্নত দেশ, সব দেশ স্বল্পোন্নত। বরং বাংলাদেশ শেখ মুজিবের সময়ই, স্বাধীনতার পরপরই এলডিসিতে থাকার কথা ছিল না। এলডিসি গ্র্যাজুয়েশনের বেসিক হচ্ছে 3টা যোগ্যতার মধ্যে 2টো যদি কেউ অর্জন করে। একটা হচ্ছে মাথাপিছু আয়ের একটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এর মধ্যে আবার অনেকগুলো সাব কম্পোনেন্টস আছে, আর একটা হচ্ছে ভালনারেবিলিটি বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই 3টার মধ্যে 2টো যদি কেউ গ্র্যাজুয়েট করে, সে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবে। আরেকটু কিন্তু আছে, সেটা হলো মাথাপিছু আয় যদি কেউ ডাবল করে ফেলতে পারে, তাহলে ওই একটা দিয়ে তার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যেতে পারে। তার চাইতেও জরুরি কথা, কোনো রাষ্ট্রের জনসংখ্যা যদি 7 কোটি অ্যান্ড অ্যাবভ হয়, সেই রাষ্ট্রের এলডিসি হবারই কথা না। মানে বাংলাদেশ এলডিসি না, এই শুধুমাত্র যত গরিবই হই না কেন, আমাদের বাকিগুলোতে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স আমাদের যতই খারাপ অবস্থা থাকুক না কেন, এই 7 কোটি জনসংখ্যার জন্যই আমাদের সোকল্ড উন্নয়নশীল দেশ এলডিসি গ্র্যাজুয়েশন আসলে এইভাবে আমরা বলবো হয়ে যাবার কথা ছিল। সুতরাং তার বাবার, উনি ক্রেডিট নেন, তার বাবা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তৈরি করে রেখে গেছেন। ওই যে সবাইকে একসময় তাই তো ছিল, উনি যখন ক্ষমতায় বসে বসে এগুলো বলতেন, কিছু লোকজন হাততালি দিত, কি অসাধারণ কথা বলেছেন, আশপাশে বলতো। এখনও উনি মনে করছেন একই কথা বলে পার পাওয়া যাবে, এবং খুব অবিশ্বাস্যভাবে, মানে আমি নিজেও আসলে জানি না, তার এই ন্যারেটিভ এই দেশের জনগণ মুহূর্তে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, কিন্তু তার দলের লোকজনও কি এই ন্যারেটিভ খায় আমি আসলে জানি না। তিনি তো আসলে এই বক্তব্য দিচ্ছেন মূলত তার দলের লোকজনকে চাঙ্গা রাখতে, এবং কেউ কেউ ধারণা করেন, আমার কাছে এটা যৌক্তিকও মনে হয়, তিনি কথা বলছেন মূলত তাকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছেন, কারণ তিনি এবং টপ লিডার্স, মধ্যপর্যায়ের নেতাসহ সব তো ভারতে পালিয়ে আছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বিবিসি বাংলার একটা রিপোর্টকে উল্লেখ করে আপনাদেরকে জানিয়েছিলাম, টপ লিডার্স, যার মধ্যে এমপি, মন্ত্রী এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 200-র মতো মানুষ ভারতে পালিয়ে আছেন। আর মধ্যপর্যায় সহ উপজেলা লেভেলের নেতা ধরলে 1000 নেতা, আর তাদের কর্মী হিসাব করলে তো হাজারে হাজারে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে করে ফেললে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কিছু করে ফেললে কি না, সেই ঝুঁকিতে সম্ভবত তিনি কথা বলছেন। কিন্তু এই বয়ান দিয়েও কি তিনি পারবেন জনগণের সাথে কানেক্ট করতে, তার লোকজনের সাথে? আই রিয়েলি ডোন্ট নো। এবার যে কথাটা বলছিলাম, আসলে যেটা হয়েছে এটা ফ্যাক্ট, যে দীর্ঘদিন পুলিশ দিয়ে পিটিয়ে, গুম করে, হত্যা করে, নির্যাতন করে, মামলা দিয়ে, প্রশাসনকে দিয়ে দুর্নীতি করিয়ে, ব্যবসায়ীদেরকে দিয়ে দখল রেখে ভারতের এবং ভারতের সরকারের সহায়তা নিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে জনগণের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, জনগণকে কীভাবে ম্যানেজ করতে হয়, কনভিন্স করতে হয়, এই স্কিলগুলোই তাদের শেষ হয়ে গেছে। এবার শেখ হাসিনার ভয় পেয়েছেন কিনা সেই প্রসঙ্গে আসবো। আমার মনে হয়েছে এটার কারণ আমি বিশ্বাস করি জাতিসংঘের যে রিপোর্ট, অ্যান্ড শি ট্রাইড টু অ্যাড্রেস, কারণ এটাও আবারও বলছি, ভয়টা তিনি প্রকাশ করে ফেলেন, কিন্তু এই আশ্বস্ত করার চেষ্টা এক ধরনের, সেটা করেছেন মূলত তার কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য। একটা জায়গায় তিনি বলছেন যে 14 তারিখ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইচ্ছে মতো মুভমেন্ট গেছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পরে যখন পুলিশকে মারতে থাকলো তখন পুলিশ তার স্টেপ নেওয়া শুরু করেছে। তিনি একটা জায়গায় বলছেন, আমি তাকে কোট করছি, পুলিশকে মারবে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে দেবে ফ্লাইওভারের ওপরে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে, এটা একেবারে নিয়মের মধ্যে আছে, এখানে কারো হুকুমের প্রয়োজন হয় না।
এই হচ্ছে মূল জায়গাটা। হুকুমের প্রয়োজন হয় না। শেখ হাসিনা হুকুমে, পরিকল্পনায়, কোঅর্ডিনেশনে, সুপারভিশনে এই হত্যাকাণ্ড হয়েছে, এই বর্বরতা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে। আমি ধারণা করি এটাই শেখ হাসিনাকে ভীত করে তুলছে। কারণ এটা তো ডক্টর ইউনূসকে বকাঝকা দিয়ে তার নিজ স্বার্থে এটা করেছে, এভাবে বললে চলবে না। কারণ এই রিপোর্টটা খুবই চমৎকার একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ সেই রিপোর্টেই 5 তারিখের পর থেকে এই দেশে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে সেটারও নির্মোহ অ্যানালিসিস আছে, নির্মোহ উল্লেখ আছে। এমনকি শেখ হাসিনার দলকে যখন বাংলাদেশে নিষিদ্ধ করার শক্ত দাবি উঠছে বিভিন্ন দিক থেকে, সেখানে তারা এই দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলছেন। সো ইট ওয়াজ আ ভেরি ব্যালেন্সড রিপোর্ট, যেখানে আসলে যতটা সম্ভব, যথেষ্ট সম্ভব নিউট্রালিটি রেখে কথা বলা হয়েছে। সেখানে এখন যখন এটা বলা হয়, শেখ হাসিনা এখন বলতে চাইছেন যে পুলিশ তার নিজের সিস্টেম আছে, আইন আছে, কী কী করতে হবে, সুতরাং যাবতীয় হত্যাকাণ্ড সহ যা যা কিছু পুলিশ করেছে সব নিজে করেছে, হুকুম দেয়নি। কিন্তু শেখ হাসিনা মাথা কাজ করছে না আসলে, সেটাও খুব ইন্টারেস্টিং। ওই যে বলছিলাম, পরাজয় তাকে এমন করেছে, 7 মাস পরে উনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন না ফরএভার। উনি যতদিন বেঁচে থাকেন, ওনার আয়ু আরও বাড়ুক, উনি প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন। কারণ ক্ষমতায় থাকা, ক্ষমতায় থেকে যাচ্ছে তাই করাই হচ্ছে তাদের কাছে জীবন এবং বেঁচে থাকা। সেটা যখন করতে পারছেন না, এটা মৃত্যুর চেয়েও জঘন্য ব্যাপার। তিনি যখন বলছেন পুলিশই সব করেছে নিজের সিদ্ধান্তে, তার মানে এই যে হত্যাকাণ্ড, এমনকি পুলিশই যে অ্যাকশন শুরু করেছে, এটা উনি বলছেন। আবার পরে বলছেন, মুগ্ধ সহ কয়েকজনের নাম বলে, এদের ডেড বডি বের করে আনা দরকার কবর থেকে, বা যারা শহীদ হয়েছেন ময়না তদন্ত করা দরকার, কারণ এগুলো নাকি আবার পুলিশের গুলিতে মারা যায় না। মানে এই কিছুক্ষণ আগে এটা বললেন, পরে আবার এটা বলছেন। মাথাটা গেছে তার। ওই যে বললাম, এতটাই খারাপ অবস্থা। সো তার ইন্টারপ্রিটেশন একই পুরনো, একই কথা বারবার ক্রমাগত বলাটাও যে বোরিং শোনায় সেটা তিনি জানেন না। এবং এভাবে অন্তত তার দলের লোকের সাথে কমিউনিকেট করা যাবে বলে মনে করি না। তাদের স্কিল ডেভেলপ করতে হবে নতুন করে। এতদিন যা বলেছেন আর যা বলে হাততালি পাওয়া গেছে, এটা ডিফারেন্ট সিচুয়েশন। তার পাশে দাঁড়িয়েও যে লোকটা হাততালি দিত, সেও কোনো না কোনো প্রয়োজনে এমপি হবে, মন্ত্রী হবে, ব্যবসা পাবে, সাংবাদিক হলে একটা প্লট পাবে, বিদেশে যাওয়ার সঙ্গী হবে, কোনো একটা পদে বসবে, এসব কারণে এসব করেছিল। একই ন্যারেটিভ নিয়ে তারা মাঠে আছেন। যাই হোক, এটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে তিনি ভয় পেয়েছেন আমাদের এই ব্যাপারটা, বিশেষ করে জাতিসংঘের এটা নিয়ে আমাদের হাতে অস্ত্র যেটা উঠলো, সেটা হচ্ছে জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের নিজ উদ্যোগে যত বেশি দেশে, আমাদের দেশে থাকা যে মানে বিভিন্ন দেশের দূতাবাস আছে, সেখানে তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে এই রিপোর্টটাকে খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরা দরকার। এটা যত তুলে ধরা হবে, শেখ হাসিনার উপরে সেই চাপটা তত বেশি আসতে থাকবে। এবং আমি বারবার বলেছি, শেখ হাসিনার বক্তব্যে আসলে আমাদের লাভ হয়, কিন্তু শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে পারা নিয়ে ভারতের মাধ্যমে একটা মেসেজ শেখ হাসিনা পর্যন্ত পৌঁছা দরকার। এটা এখন একটা লড়াইয়ের মতো হয়ে গেছে, এটাতে আমাদের জেতা উচিত। এটার জন্য আমাদের যত পদক্ষেপ নেওয়া দরকার, তত পদক্ষেপ নিতে চেষ্টা করা দরকার। এটা আসলে ওই জায়গায় চলে গেছে। কারণ তার দলেরও যেসব বর্বররা আছেন, আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সেই অডিও, এটা আমরা জানতাম উনি কী করেছেন, কিন্তু অডিও শোনার পরও, তার বর্বরতার সার্টিফিকেট দেখার পরও যারা শেখ হাসিনাকে সমর্থন করেন, তারা তার মতোই বর্বর, একেবারে অসভ্য বর্বর তারা। আমি শব্দগুলো হয়তো হার্শ শোনায়, আমাকে অনেকে লিখেছেন আমি এই ধরনের ভাষা কেন ব্যবহার করছি। আমি আসলে কোদালকে কোদাল বলা দরকার, তিনি তাই। সো তাদের কাছেও এই মেসেজটা যেতে হবে যে তাদের প্রভু ভারত শেখ হাসিনার পেছনে দাঁড়ানো থেকে সরছে। এই চাপ আমাদের চালিয়ে যেতে হবে। আমরা সফল হবো কিনা জানি না, ভারতও এটা তার ইগোর জায়গা থেকে ধরবে, কাজ করবে, কিন্তু আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সরকার সেই চেষ্টা করবেন, এবং আমি মনে করি শেখ হাসিনাকে আরও ভয় পাইয়ে দেওয়া যাবে, এবং এই ভয় ক্রমাগত পাওয়ানো গেলে ভারতকেও দ্বিধান্বিত করা সম্ভব হবে। শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন, উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে এটা আরও বাড়বে, এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা, তার পরাজিত যে অ্যাটিটিউড, সেটা যদি
সরে গিয়ে থাকে তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন। এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই নারীর মুখ বন্ধ করা। তা করতে পারতে হবে অ্যাট এনি কস্ট। কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। উনি গত 24 ঘন্টার মধ্যে অন্তত দুবার কথা বলেছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেজে। একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এর আগেও একবার তিনি বলেছেন। আরেকটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয়। বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম, যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন, সেটার শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন। হ্যাঁ, কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে আরও কয়েকটা ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত, মানে ডক্টর ইউনূস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন, মেটিকুলাসলি ডিজাইনড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট। উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মেটিকুলাসলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন। আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি, আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করত, আমাদের কি খারাপ লাগতো? আমার একটা স্মৃতি মনে পড়লো, টকশো করি তখন আওয়ামী লীগের লোকজনের সাথে, এখনও করি, কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো। এই 2022-23 সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে, তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ষড়যন্ত্র কথাটা খুব বলতেন। প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের আলাপ দেয়, বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে, আমি বহুবার বলেছি আওয়ামী লীগ আসলে একটা মাফিয়া রেজিম, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্টের টুল ব্যবহার করতো। তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা, ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে, সেটা বলার চেষ্টা করতো। তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম, আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন, আপনাদেরকে যদি ষড়যন্ত্র করেও ক্ষমতা থেকে সরানো যায়, কেউ সরায়, আমি তার সাথে আছি। আমি এভাবে যদি জিজ্ঞেস করি, শেখ হাসিনা একটা অভাবনীয়, অসামান্য, অসাধারণ, এই ভূমিতে কখনো এই রকম গণ অভ্যুত্থান হয়নি, সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক, একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো, এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না? করত। সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন, মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি। তাদেরকে নিশ্চয়ই বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব বুদ্ধি টুদ্ধি দিচ্ছে, তিনি সহ বসে তাদের কী কে জানি আছে। এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন একসময় 71 টিভিতে বসে বসে আলাপ করতো, তারা এখন সব মাঠে নেমেছেন, নিজেদের ইউটিউব চ্যানেল খুলে দেখলাম একই ধরনের আলাপ টালাপ করছেন। তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে এটাকে চক্রান্ত বলার। মাই গড, এত স্টুপিড তারা, মানে পরাজয় তাদেরকে এতটাই ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না সম্ভবত। চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক, যেভাবেই হোক, জাস্ট শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল, অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয়। আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো। বরাবরের মতো কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছে আওয়ামী লীগ, সকল কিছু উন্নয়নে ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেন। কয়েকটা কথা তার মুখস্থ আছে, মাথা পিছু আয় কোথায় কি হয়েছে, কোথায় কি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব আলাপ, এসবের মধ্যে কি চুরি কি বাটপারি হতো এগুলো আমরা জানি, সেগুলো খণ্ডাতে যাচ্ছি না। এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ? আমরা দেশকে উন্নত করতে চেয়েছি, আমি দেশকে উনি নাকি ঘুমান নাই, জেগেছিলেন, এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ। উনি অপরাধ করেন, এই জন্য আমরা প্রায় বলি, কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকারে ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই। যিনি অপরাধী করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে। রাদার তার ভাষ্য মতে, আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব, তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি। শুধু তাই না, তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, সেটা বলেছেন। তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে, অজ্ঞাতনামা আসামির কথা বলছেন। বহু জায়গায় ঘটনা ঘটেছে, এটা তো সত্য। এই যে 4 আগস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি, যখন আওয়ামী লীগ নেমেছে, হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। সো মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে। কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন।
আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে, কারণ অনেকেই তদন্তে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না। এমনকি আওয়ামী লীগের লোকও মিথ্যা হয়রানির শিকার হোক চাই না। আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই, সত্যিই চাই, আমি অন্তত চাই। আগে একটা কথা বলেছিলাম, আবার একটু যোগ করতে চাই। তিনি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন, মানে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন। এই আলাপে আজকে ঢুকছি না, একদিন কথা বলবো। এলডিসি গ্র্যাজুয়েশন ফুটানি দেখানোর জন্য এলডিসি গ্র্যাজুয়েশন করে আমরা আসলে আমাদের ক্ষতি করেছি, বড় ক্ষতি করেছি, সেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো। কিন্তু যে কথাটা বলছিলাম, তার বাবা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন, তারপর তিনি এসে এলডিসি, মাঝখানে কেউ কিছু করেনি। মানে আমাদেরকে এত স্টুপিড মনে করেন। আমি আগেও একদিন বলেছি, অনেকে হয়তো শোনেন নিতে, আজকে একটু যোগ করি। সেটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থাটাই হচ্ছে এলডিসি, স্বল্পোন্নত দেশ, সব